আমরা ডেমোক্রেটিক ট্রানজিশনে না গিয়ে অথরিটারিয়ান পার্সোনালিস্টিক অটোক্রেসিতে গেলাম। এক নেতা এক দেশে গেলাম গেলাম তো 1975 সাল। ফিরে আসলো সেটা আবার 2009 সালের পরে। এক নেতা এক দেশ। একটা দল তার আদর্শিক অবস্থান হচ্ছে এক নেতা এক দেশ। 1973 সালে যখন সংবিধান তৈরি হয়, সেই সংবিধানের কি হয়েছে এটা আপনাদের আমার তো স্মরণ করে দিতে হবে না। যারা ওই সংবিধান লিখেছেন তারাই কিভাবে, কি ভয়াবহভাবে সেই সংবিধানের উপর পাড়া দিয়ে দাঁড়িয়েছিলেন। যারা আজকে ৭২-এর সংবিধানের জন্য অত্যন্ত বেশি মাত্রায় আহাজারি করেন, তাদের আমি জিজ্ঞাসা করতে চাই, কোথায় ছিলেন ৭৫ সালের জানুয়ারিতে? ৭২-এর সংবিধান আজকের দিনের যে রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের সংগ্রামে আছে তারা কেউ অপমান করে নাই। যারা করেছেন তারা ক্ষমতায় ছিলেন, একাধিকবার ক্ষমতায় ছিলেন, একবার না একাধিকবার ৭২-এর সংবিধানের ভয়াবহ রকম ক্ষতি সাধন করেছে। তো আমরা তো তখন একটা সুযোগ পেলাম, একটা নির্বাচন হলো। কি নির্বাচন হলো সেটা আপনারা জানেন। তো আমরা 91-এর ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য আমরা একটা ইলেকশন করলাম। ১৫ বছর ধরে ইসে করলাম। কিন্তু পলিটিক্যাল কালচারের মধ্যে যে ভয়াবহ জিরো সাম গেম, হয় আমি পুরোটা পাবো, না আমি এর মধ্যে আর নাই, গেমের মধ্যেই নাই। অন্তত পক্ষে ৩টা সুষ্ঠু নির্বাচন হয়েছে, কিন্তু প্রতিবার পরাজিতরা প্রশ্ন তুলেছেন এটা সুষ্ঠু হয়েছে কিনা। একইভাবে আপনি ৯১ সালের পরবর্তী সময় যে সাংবিধানিক ব্যবস্থাগুলো তৈরি করা হয়েছে সেগুলো তো প্রকৃত পক্ষে প্রথম যে ভয়াবহ জিনিসটা হয়েছে যে আমরা যখন ওয়েস্টমিনস্টার স্টাইলে মুভ করলাম প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে, তখন প্রেসিডেন্টের সমস্ত ক্ষমতা বাক্সে ভরে প্রধানমন্ত্রীটা টেবিলে এনে রেখে দিল। হাসিনা সেই পদ বেছে নিয়েছিল। তো নির্বাচন হলে কি, তারপরে তো সাজানো নির্বাচন বলেন, রাতের নির্বাচন বলেন, দিনের নির্বাচন বলেন, দামি নির্বাচন বলেন, নির্বাচন হলেই হবে। ট্রানজিশন নির্বাচনের রিকোয়ারমেন্ট নেসেসারি, নট সাফিসিয়েন্ট। বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে রুলস অফ দ্য গেম চেঞ্জ করতে হবে। আপনাকে রুলস অফ দ্য গেম চেঞ্জ করতে হবে, প্রতিষ্ঠান তৈরি করতে হবে। সংস্কারে যে কথাগুলো আলোচিত হচ্ছে সেগুলো আসলে ওই রুলস অফ গেম চেঞ্জ করার আলোচনা। যে নির্বাচনটা আপনার সামনে, সেই নির্বাচনটা যে কোনো নির্বাচন বলে মনে করবেন না প্লিজ। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, হাত জোর করে বলতেছি। কারণটা কি? কারণটা হচ্ছে নির্বাচন ৩ রকমের। একটা হচ্ছে স্ট্যাটাস কো ইলেকশন। স্ট্যাটাস কো ইলেকশন কি? যে ইলেকশন আপনি জানেন যে জিতবেই, যে আছে ক্ষমতায় জিতবেই। পিআরআই, মেক্সিকো ৫০ বছর, সিঙ্গাপুর, যাই ঘটুক প্যাপ জিতবেই। হয় সেটা ম্যানিপুলেট করে সিস্টেমেটিক্যালি করে, কোথাও কোথাও ম্যানিপুলেট করে, এইটা। আরেকটা হচ্ছে রেফারেন্ডাম। আপনি আসলে জনগণ যারা ক্ষমতায় আছে তাদের রিজেক্ট করে, তাদের রিজেক্ট করে। ২১ বছর ধরে ব্রিটেনে কনজারভেটিভ পার্টি ছিল, তাদের রিজেক্ট করে টনি ব্লেয়াররা ক্ষমতায় এসেছিল। এই দফায়ও দীর্ঘ সময় কনজারভেটিভরা ছিল, লাস্ট ইলেকশন বিকেম এ রেফারেন্ডাম। আরেকটা আছে, সেটা কি? ফাউন্ডিং ইলেকশন, যেটা চেঞ্জ করবে, আপনাকে সামনের পথ দেখাবে। সাউথ আফ্রিকাতে যে ইলেকশন হয়েছে অ্যাপারথাইড এরা শেষ হওয়ার পরে, সেইটা হচ্ছে ফাউন্ডিং ইলেকশন। সাধারণত স্বাধীনতার পরপর হয়, কিন্তু কোনো কোনো সময় দীর্ঘমেয়াদী অটোক্রেটিক শাসন থাকলে সেখান থেকে বেরোবার পথ হয়। সেই ফাউন্ডিং একটা ইলেকশনের দিকে বাংলাদেশকে নিতে হইলে কেবলমাত্র তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার ব্যবস্থা করবে এটা ভাইবেন না। সরকার নির্বাচন করে না, সরকার নির্বাচনের ব্যালট পেপার ছাপে, বাক্স জোগাড় করে, তারপরে ওই জায়গা ঠিক করে দেয়। নির্বাচন করে জনগণ এবং রাজনৈতিক দল। আপনারা আসুন, এই জায়গাটাতে আসুন, আমরা কিভাবে এই নির্বাচনটা, শুধু এই নির্বাচন, আমরা রুলস অফ দ্য গেম, খেলার নিয়ম বদলে দিয়ে কি করে প্রতিষ্ঠান তৈরি করব। প্রতিষ্ঠান ছাড়া হবে না, প্রতিষ্ঠান ছাড়া হয় নাই। আমি খানিকটা ক্ষুব্ধ হয়ে বলেছিলাম আপনাদের সাথে মাছ বাজারের মতো আলোচনা করতে হচ্ছে, দরদাম করতে হচ্ছে। এটা নারীদের প্রশ্ন না। আমার কাছে ছিল যে কেন আমাদেরকে এই জায়গায় যেতে হবে। এখন আপনারা বলছেন, অনেকেই বলে হ্যাঁ সব, কিন্তু সেটা পারি, মানে আপনারা সকলে মিলে যদি ওই জায়গায় যেতেন তাহলে তো জাতীয় ঐক্যমত্য কমিশনটা লুকিয়ে রাখতো না, এটা তো পাবলিকই হয়েছে, তাই না?
প্রশ্নটা হচ্ছে যে এই যে ভুল ভ্রান্তি, আমরা যারা সবসময় মনে করি যে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা দরকার, যে দেশের 50% সম্ভবত 50% বেশি না, তাদের নিশ্চিত করবে কে? তার নিশ্চিত করবে রাজনৈতিক দল।